সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকে আল্লাহ পাক ভালো তোমরা যারা নবম দশম শ্রেণীর ছাত্র আছো তাদের তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1-এ অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার্থী আছো, যারা এসএসসি শিক্ষার্থী আছো, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তাদের জন্য অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে চেষ্টা করি বেসিক সহকারে সুন্দরভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমরা আসলে অঙ্কের মূল বিষয়গুলো শিখতে পারো। এই জন্য কিন্তু আমি চেষ্টা করি যে একদম বেসিক সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করবে, আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমাদের কাছ থেকে আমি সহযোগিতা পাই। তাহলে শিক্ষার্থী বন্ধু, বেশি কথা নয়, আজকে শুরু করছি তোমাদের অধ্যায় 1-এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। প্রথমে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে রুট থ্রি রুট থ্রি এবং 4-এর মাঝে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করো। এটি তোমাদেরকে আজকে আমি শিখাবো ইনশাল্লাহ, যে রুট 3 এবং 4-এর মাঝে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি দেখো অমূল্য সংখ্যা আসলে কি। অমূল্য সংখ্যা আগে তোমাদের বুঝতে হবে। অমূল্য সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলো আসলে দশমিকের পরে তোমার অসীম পর্যন্ত অঙ্ক বিস্তৃত, অর্থাৎ যা দশমিকের পরে আসলে তার অঙ্কের শেষ নেই এবং পুনরাবৃত্তি ঘটে না। অঙ্কগুলো কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটবে না। এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে অমূল্য সংখ্যা। তো অমূল্য সংখ্যা কিন্তু আসলে এই যে রুট 2 এবং 4-এর মাঝে দুইটি অমূল্য সংখ্যা, এই দুইটি অমূল্য সংখ্যা এর মানে অ্যান্সার, এর উত্তর কিন্তু একাধিক হতে পারে। একাধিক অ্যান্সার তোমরা করতে পারো। যে কোনো দুটি অমূল্য সংখ্যা তোমরা এখানে তৈরি করতে পারো, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এর কোনো নির্দিষ্ট অ্যান্সার কিন্তু নেই। তবে আমি এখানে তোমাদের মাঝে দুটি অমূল্য সংখ্যা নির্ণয়ের একটি কৌশল দেখিয়ে দেব, যে কৌশলের মাধ্যমে তোমরা সহজেই অমূল্য সংখ্যা দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করতে পারবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে রুট 2-র মান কত, রুট 3-র মান কত? রুট 3-র মান হচ্ছে 1.7320508। এভাবে কিন্তু চলতে থাকবে এবং পুনরাবৃত্তি হবে না। এগুলো কিন্তু অমূল্য সংখ্যা, পূর্ণবর্গ নয়, এরকম যে কোনো সংখ্যার বর্গমূল কিন্তু অমূল্য সংখ্যা। তাহলে মনে করি রুট 3 ও 4-এর মাঝে দুটি অমূল্য সংখ্যা আমরা ধরে নিলাম, এ ও বি, যেখানে এ সমান আমরা ধরলাম রুট 3 + 1 এবং বি সমান ধরলাম রুট 3 + 2। দেখো শিক্ষার্থী, এটি আমরা কেন লিখলাম রুট 3 + 1 এবং রুট 3 + 2? দেখো রুট 2 এটি অমূল্য সংখ্যা, তার সাথে যদি কোনো সংখ্যা যোগ করো অথবা বিয়োগ করো অথবা গুণ করো, ভাগ করো, তাহলে কিন্তু সেটি অমূল্য সংখ্যাই কিন্তু থাকবে। তা রুট 3-র সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে সেটি কিন্তু তোমার অমূল্য সংখ্যা হবে। আবার রুট 3-র সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে কিন্তু এটি অমূল্য সংখ্যাই হবে। যেহেতু রুট 3 এটা অমূল্য সংখ্যা, তার সাথে 2 যোগ করেছি, এই জন্য সেটিও কিন্তু অমূল্য সংখ্যা। এখানে রুট 3 + 1 একটি ভিন্ন অমূল্য সংখ্যা, আবার রুট 3 + 2 এর আরেকটি অমূল্য সংখ্যা। এবং তোমরা যদি খেয়াল করো যে এখানে স্পষ্টতই এ ও বি উভয়ই অমূল্য সংখ্যা এবং উভয়ই কিন্তু রুট 3 ও 4-এর মাঝে অবস্থিত। রুট 3 এবং 4-এর মাঝে অবস্থিত। আসলে এই দুটি মান কিন্তু আসলে রুট 3-র চেয়ে বড়, অর্থাৎ রুট 3 + 1 রুট 3-র চেয়ে বড়, আর রুট 3 + 2 রুট 3-র চেয়ে বড়। আসলে এবং দোনোটাই কিন্তু 4-এর চেয়ে ছোট। এটা অবশ্যই তোমরা
বুঝতে পারছো এটা 4-এর চেয়ে ছোট এবং √3 চাইতে সংখ্যা দুটি কিন্তু বড়। তাহলে আমরা বলতে পারি যে √3 এবং 4-এর মাঝে দুটি অমূল্যের সংখ্যা হচ্ছে √3 + 1 এবং √3 + 2। তাহলে এখানে আমরা লিখেছি সেই বিষয়টা, অর্থাৎ √3 এর চেয়ে বড় হচ্ছে √3 + 1, আবার √3 + 2 আরও বড়, এবং 4-এর চাইতে কিন্তু সংখ্যা দুটি ছোট। সুতরাং আমরা বলতে পারি যে এ ও বি দুটি অমূল্য সংখ্যা, অর্থাৎ √3 এবং 4-এর মাঝে নিম্ন দুটি অমূল্য সংখ্যা হচ্ছে √3 + 1 এবং √3 + 2। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে সেখানে বলা আছে যে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রমাণ করতে হবে যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি তোমাদের প্রমাণ করতে হবে। এটি আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আসলে প্রথমে প্রমাণ করার আগে প্রথমে তোমাদেরকে যে বলতে চাই যেটি হচ্ছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আসলে কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় যে কোনো অখণ্ড ধনাত্মক সংখ্যা, যে কোনো অখণ্ড ধনাত্মক সংখ্যা 0 থেকে বড়, যেমন 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা। আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? ক্রমিক মানে পাশাপাশি যে তোমার স্বাভাবিক সংখ্যাগুলো আছে, যেমন ধরো 1 2 3 4 এই 4টি কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আবার 5 6 7 8 এই 4টি কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ পাশাপাশি তোমার যে সংখ্যাগুলো আছে, ক্রমিক সংখ্যাগুলো যদি পাশাপাশি হয়, স্বাভাবিক সংখ্যাগুলো যদি পাশাপাশি থাকে তাহলে সে কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে সিরিয়ালে থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে। তাহলে আমরা এখানে মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিলাম। প্রথমটি ধরলাম x, পরেরটি কিন্তু তার চেয়ে 1 বড় হবে যখন, এবং তারপরটি কিন্তু আরও 1 বড় হবে, তারপরটি কিন্তু আরও 1 বড় হবে। কারণ কি? কারণ আমরা যদি একের পর থেকে এক থেকে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে আমরা প্রথম সংখ্যাটি হবে 1, তারপর সংখ্যাটি হবে 2, তারপরে 3, তারপরে 4। দেখো 1-এর চেয়ে কিন্তু 2 1 বেশি, আবার 2-এর চেয়ে কিন্তু 3 1 বেশি, 3-এর চেয়ে 4 কিন্তু 1 বেশি। তো এরকমভাবেই আমরা যেহেতু প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা x ধরেছি, তাহলে পরবর্তী সংখ্যা হবে তার চেয়ে 1 বেশি, তারপরটা হবে তার চেয়ে আরও 1 বেশি, তারপরটা হবে তার চেয়ে আরও 1 বেশি। প্রথমটি হবে x, তারপরটা হবে x + 1 মানে x-এর চেয়ে 1 বেশি, তারপরটা হবে x + 2 অর্থাৎ x + 1-এর চেয়েও 1 বেশি, তারপরটা হবে x + 3 অর্থাৎ x + 2-এর চেয়েও 1 বেশি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেয়েছি x + 1, x + 2, x + 3, এই 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যাবে কত? 1 যোগ করলে পাওয়া যাবে এরকম x × x + 1, x + 2, x + 3 + 1। এখন আমরা এখানে কি করলাম? এখানে আমরা x-এর সাথে x + 3 নিয়ে আসলাম, আর x + 2 আর x + 1 কিন্তু পাশাপাশি রাখলাম। x + 1 x + 2 পাশাপাশি রাখলাম, আর x + 3 পাশাপাশি নিয়ে আসলাম। এখানে x দিয়ে যদি x + 3 কে গুণ করি তাহলে পাবো x² + 3x, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে পাবো x² + 2x + x + 2 + 1। এখানে আমরা পাচ্ছি x² + 3x, এখানে পাচ্ছি x² 2x, আর x যোগ করলে পাবো 3x, আর হচ্ছে +2 + 1 আমরা পাবো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো গুণ করার পরে কিন্তু আমরা দুটি গুণফলের মাঝে একটি সেম জিনিস পেয়েছি, সেটি হচ্ছে x² + 3x, এখানেও আছে x² + 3x, আমরা কিন্তু সেম পেয়েছি। দুটি গুণফলের মধ্যে কিন্তু আমরা সেম পেয়েছি। দেখুন এই সেম অংশটুকু আমরা a ধরে নিব, সেম অংশটুকু আমরা a ধরে নিব। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে পাবো a × a + 2 + 1, অর্থাৎ আমরা যে x² + 3x আমরা দুটি গুণফলের মধ্যে সেম যে অংশটি পেয়েছি বা সেম যে জিনিসটি পেয়েছিলাম সেটি আমরা a ধরে নিলাম। সেম যে জিনিসটি পেয়েছি সেটি x² + 3x আমরা a ধরে নিলাম। তাহলে আমরা এরকম পাবো a × a + 2 + 1, মানে এদিকে যদি আমরা গুণ করি তাহলে হবে a² + 2aj + 1। এটা কিন্তু সূত্রে আমরা
নিতে পারি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র নিতে পারি। এখানে এ স্কোয়ার আছে প্লাস 2a আর বি হচ্ছে 1 না লিখলেও চলে। আর বি স্কোয়ার মানে 1 স্কোয়ার না দিলেও কিন্তু সমস্যা নেই। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। দেখান যে এর মানে আমরা বসিয়ে দিতে পারবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর উপরে স্কোয়ার। এই সংখ্যাটি কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা। এখানে এই সংখ্যাটি কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সুতরাং আমরা যে কোনো 4টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেটা কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দেখালাম। এটা কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ এর যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু এটি পূর্ণ সংখ্যাই পাবো। সেখানে কিন্তু আমি একটি পূর্ণ সংখ্যা পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে আরেকটি উদাহরণ আছে সেটি হচ্ছে যেমন 5.23457। এই 4, 5, 4 এবং 7 পর্যন্ত কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে, পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ 4 থেকে 7 পর্যন্ত পৌনঃপুনিক, মানে এই অঙ্কগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট করবে, এই জন্য কিন্তু পৌনঃপুনিক দেওয়া হয়েছে। দশমিক পরে 2, 3 পরে 4, 5, 7 বারবার রিপিট করবে, এই জন্য কিন্তু পৌনঃপুনিক চিহ্ন দেওয়া হয়েছে। এই ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে আমরা কীভাবে করব? প্রথমে দেখো, আমরা সংখ্যাটিকে তুললাম। এরপর একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে, প্রথমে যে সংখ্যাটি আমরা থাকবে, সংখ্যাটি কোনো দশমিকে দেওয়া যাবে না, কোনো পৌনঃপুনিক চিহ্ন দেওয়া হবে, সংখ্যাটি তুলতে হবে। এরপর সেখান থেকে বিয়োগ করতে হবে। আর সংখ্যাগুলোর উপর, যে অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক নাই, সেই অঙ্কগুলো কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কিন্তু সেটি দশমিকের আগে হোক এবং পর হোক, অর্থাৎ পৌনঃপুনিক যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না, ততগুলো অঙ্ক কিন্তু মূল সংখ্যাটির থেকে বিয়োগ করতে হবে। এই জন্য আমরা কিন্তু সংখ্যাটি লেখার পরে এখানে 523 কিন্তু বিয়োগ করেছি, কারণ 5, 2 এবং 3 উপরে কিন্তু পৌনঃপুনিক ছিল না। এবং নিচে কী লিখতে হবে? নিচে লিখতে হবে দশমিকের পরে তোমার যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে, প্রথমে ততগুলো 9 লিখতে হবে। দশমিকের পরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 প্রথমে লিখতে হবে। এরপরে দশমিকের পরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না, তারপরে ততগুলো 0 কিন্তু দিতে হবে। আমাদের দশমিকের পরে 3টি অঙ্কের উপর পৌনঃপুনিক ছিল, এই জন্য 3টি 9 লিখেছি, এবং প্রথমে 3টি 9 লিখেছি। এরপরে আমার দশমিক পরে 2টি কিন্তু খালি অঙ্ক ছিল, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া অঙ্ক ছিল, এই জন্য কিন্তু আমি 2টি 0 দিয়ে দিছি। এটা শিক্ষার্থী বন্ধুরা, এটার জন্য ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমে কিন্তু যতগুলো পৌনঃপুনিক থাকবে দশমিক পরে, ততগুলো 9 কিন্তু আগে লিখতে হবে। তারপরে দশমিক পরে যতগুলো পৌনঃপুনিক ছাড়া অঙ্ক থাকবে ততগুলো 0 লিখতে হবে। যদিও পৌনঃপুনিক ছাড়া অঙ্কগুলো আগে থাকবে, তারপরে তোমার পৌনঃপুনিক অঙ্কগুলো থাকবে, কিন্তু এটা নিচের সংখ্যা লেখার সময় কিন্তু যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 কিন্তু আগে লিখতে হবে, এবং 0 লিখতে হবে। যতগুলো সংখ্যারূপে দশমিক পরে যতগুলো সংখ্যারূপে পৌনঃপুনিক থাকবে না, ততগুলো 0 কিন্তু পরে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে সংখ্যাটি থেকে যদি 523 বিয়োগ করি, তাহলে পাবো এই সংখ্যাটি, আর নিচের সংখ্যাটি কিন্তু ঠিকই থাকবে, যেভাবে ওইভাবেই। এরপর আমরা যদি কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করবো। এখানে কিন্তু 2 দিয়ে আমরা কাটতে পারি, তাহলে উপরে পাবো 2, 6, 1, 4, 6, 7, অর্থাৎ 2,61,467, আর নিচে পাবো 49,950। এরপরে আমার নিচের সংখ্যাটি দিয়ে উপরের সংখ্যাটি ভাগ করতে হবে। তো যদি আমরা ভাগ করি, যদি ভাগ করা যায় তাহলে ভাগ করব, আর যদি ভাগ করা না যায় তাহলে ভাগ করব না। যেখানে উপরের সংখ্যাটি বড় আছে তখন কিন্তু ভাগ করা যায়। তা ভাগ করলে আমরা পাবো, এখানে সংখ্যাটির মধ্যে 5 বার যাবে, 5 বার গেলে আমরা পাবো এই সংখ্যাটি, অর্থাৎ 2,49,750। এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে পাবো 11,717। তাহলে আমরা লিখতে পারি 49,950 এর 11,717। 49,950 এর 11,717
17। এটি হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ আমরা যদি কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই নিয়ম ফলো করে কিন্তু সংক্ষেপেই অঙ্কগুলো করতে পারবো। শুভ শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটি বারবার দেখবে, যাতে করে তোমরা অঙ্কটি বুঝতে পারো। মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়, আগামীতে তোমাদের জন্য আরও কোনো সুন্দর সুন্দর অঙ্ক, আরও কোনো নূতন অঙ্ক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কেমন আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।